বিরাট ফেঁসে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে হাতে নাতে 15 কোটি টাকা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার মারাত্মক এবং গুরুতর অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের সম্ভবত তৃতীয় চার্জশিটে, এবং যা নিয়ে একেবারে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। গত 22 তারিখে সিবিআই লুকিয়ে লুকিয়ে কার্যত একটা চার্জশিট জমা করে দিয়েছে, এবং সেই চার্জশিটে পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা রয়েছে এবং বেশ কিছু চাঞ্চল্যকর ও মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে এনেছে সিবিআই। তিনি কি করে মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় এই সংক্রান্ত একটা র্যাকেটের মধ্যে জড়িয়ে পড়েছেন, এবং সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র তার যে গলার স্বর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সেই সমস্ত ঘটনা থেকে অডিও ক্লিপিং পরীক্ষা করে পরিষ্কারভাবে জানা গিয়েছে নাকি ওই অডিও ক্লিপিং এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তো পৃথিবীর অনেক লোক থাকতে পারে, পশ্চিমবঙ্গেও একাধিক লোকের নাম থাকতে পারে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তাহলে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলল আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, সেটা নিশ্চিতভাবে যখন স্পষ্ট নয়, যখন প্রশ্ন উঠতে শুরু করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, ইনি কি ব্যবসায়ী, ইনি কি কোনো মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ করা কোনো লোক, নাকি কোনো রাজনৈতিকবিদ, এই যখন কৌতূহল আগ্রহ সকলের মনে জন্মেছে, তখন হঠাৎ করেই রাজনৈতিকবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি পরিষ্কারভাবে একটা তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস করানোর জন্যই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন রকমের কার্যকলাপ করছে। এটাকে আপনারা দুয়ে দুয়ে চার বলবেন কিনা সেটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম, কিন্তু যে মারাত্মক তথ্যটা দিতে চলেছি সেটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঝড় উঠবে, এবং 2026-এর আগে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই এটাকে হয়তো আমরা সকলে দেখতে চাইবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আপনাদের সামনে আমি একটু বর্ণনা করি কি হয়েছিল ঘটনাটি। না, সিবিআই এই গত 22 তারিখ নাগাদ একটা চার্জশিট জমা করেছেন, সম্ভবত এটা তাদের তৃতীয় চার্জশিট, এবং সেখানে কালীঘাটের কাকুর বিরুদ্ধে জমা দেওয়া সেই চার্জশিটে কিভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে মানে একটি ভয়েস রেকর্ড, আপনারা জানেন 1 ঘন্টারও বেশি একটা কল রেকর্ড সেটা পাওয়া গিয়েছিল 2017 সালে। কালীঘাটের কাকুর বাড়িতে একটা সময় গিয়েছিলেন এই চাকরি বা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল কংগ্রেসের মাঝারি মাপের দুই নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। এরা দুজন আপনারা জানেন এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছিলেন, জানি না এখন ছাড়া পেয়েছেন কি পাননি, পুরো তথ্য এই মুহূর্তে মনে নেই। কিন্তু যাই হোক, এরা 2017 সালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে গিয়েছিলেন, এবং সেই বেহালার বাড়িতে গিয়ে তাদের মধ্যে বেশ কিছু ডিসকাশন হয়, এবং সেখানেই চার্জশিটে সিবিআই উল্লেখ করছে, 28 পাতার তারা চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটের একটি জায়গায় তারা উল্লেখ করছে যে কুন্তল ঘোষ তার নিযুক্ত একজন কর্মচারী যার নাম হচ্ছে অনির্বাণ রায় বর্মন, সেই অনির্বাণ রায় বর্মনকে তিনি একটি কথোপকথন রেকর্ড করার অনুমতি দেয়, এবং সেই কথোপকথনের রেকর্ডটাই সিবিআই এর হাতে পৌঁছেছে। সেটি 1 ঘন্টার একটি কথোপকথনের রেকর্ড, যেটা খুব সযত্নে এই কুন্তল ঘোষ এবং তাদের বাহিনীরা এটা সংগ্রহ করে রেখে দিয়েছিলেন। জানি না কোন কারণে তারা সংগ্রহ করে রেখে দিয়েছিলেন, হয়তো বা কাউকে ফাঁসানোর জন্য, নাকি তাদের নিজেদের বাঁচাতে এটা একটা বড় কাজে লাগবে বলে, আমি ফাঁসলে অন্য কেউ ফাঁসাবো এই ধরনের প্রবণতা থেকে, সেটা উল্লেখ করা নেই। কিন্তু এটা উল্লেখ করা রয়েছে যে 2017 সালে ওই কালীঘাটের কাকুর বাড়িতে তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়, এই সময় কুন্তল ঘোষ অনির্বাণ রায় বর্মনকে দিয়ে একটি রেকর্ড করিয়ে রেখেছিলেন, সেই রেকর্ডটা হাতে চলে গিয়েছে সিবিআই এর। এবং তারপরে তারা বিভিন্ন, জানেন আপনারা, ফরেন্সিক টেস্ট করেছে, ভয়েস স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং কুন্তল এবং এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে, এবং ওই কলেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এখানে আরো অনেক টুইস্ট রয়েছে।
প্রথম কথা বলে রাখি যে সেখানে দাবি করা হচ্ছে যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সুজয় কৃষ্ণ ভদ্রর কাছ থেকে 15 কোটি টাকা দাবি করেছিলেন। 15 কোটি টাকা চেয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি থেকে, যে তোলাবাজি করে টাকা তোলা হয়েছিল তার থেকে 15 কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু সেই এত পরিমাণ টাকা নাকি সুজয় কৃষ্ণ ভদ্র দিতে রাজি হননি, এবং দিতে রাজি না হওয়ার ফলে বলে দিয়েছিলেন যে প্রত্যেকটি চাকরি প্রার্থীর পিছু 6 লাখ টাকা করে নেওয়া হয়েছে, তাই এতটা টাকা হয়তো একজনকে দেওয়া সম্ভব হবে না, এটাকে ভাগ বাটোয়ারা করে সকলের মধ্যে দিতে হবে, কাজে একজনকে এত টাকা দেওয়া যাবে না বলে তিনি কার্যত হাত তুলে দিয়েছিলেন। এবং সিবিআই চার্জশিটে নাকি এটাও লেখা রয়েছে যে, চার্জশিটটা প্রথম কথা বলে দিই আমার হাতে নেই, আমি একটা অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যমের তাদের হাতে চার্জশিট রয়েছে বলে তারা দাবি করেছে এবং সেই তথ্য তারা তুলে ধরেছে, সেখান থেকে আপনাদের সামনে আমি এটি বলছি। যাই হোক, এবার তারা বলছে যে যেখানে সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, তারা বলছে একটি জায়গায় চার্জশিটে লেখা রয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তাদের প্ল্যান ছিল যে মোট 2000 এইভাবে চাকরি প্রার্থীকে ঠকিয়ে চাকরি দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা করে তোলা হবে এবং কাউকে কাউকে চাকরি দেওয়া হবে, যদি কেউ খুব বেশি টান্ডাই ব্যান্ডাই করে তাহলে তাদেরকে আবার গ্রেপ্তার করিয়ে দেওয়ারও ছক তাদের ছিল, প্ল্যান তাদের ছিল। এবং এই যে 100 কোটি টাকা তাদের তোলার প্ল্যান ছিল এই প্রাথমিক নিয়োগ মামলার কথা শুধু বলছি, অন্য নিয়োগের তো আরো দুর্নীতি রয়েছে, এটা শুধু প্রাথমিক নিয়োগের। 100 কোটি টাকা তাদের ওই 2000 জনের কাছ থেকে তোলার কথা ছিল এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, মানিক ভট্টাচার্য বিধায়ক এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা 20 লক্ষ টাকা করে ভাগ করে দিয়ে দেবেন বলে তারা স্থির হয়েছিল, অর্থাৎ 60 লক্ষ টাকা, এবং বাকি 40 লক্ষ টাকা নাকি তারা নিজেরা আত্মসাৎ করে নেবেন। এই কালীঘাটের কাকু, আরো যারা কুন্তল, শান্তনুর মধ্যে মিডলম্যানরা যারা রয়েছে, তাদেরও যারা মিডলম্যান রয়েছে, এরা সবাই মিলে ভাগযোগ করে নিয়ে নেবে বাকি 40 কোটি টাকা। এইরকম নাকি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। কিন্তু যেখানে সব থেকে বেশি সন্দেহের বিষয় যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সিবিআই আরো একটা কাজ করে রেখেছে, অন্তত সেই পত্রিকার দাবি যে সিবিআই এর চার্জশিটে কালীঘাটের কাকুকে উল্লেখ করা রয়েছে চিফ অপারেটিং অফিসার, লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার, এবং কুন্তল এবং শান্তনুকে তারা একই দলে রাজনীতি করেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথাই বোঝানো হয়েছে। সবার একটা করে পরিচয় থাকলেও এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো পরিচয় কিন্তু সিবিআই দেয়নি, এবং যেহেতু তারা কোনো পরিচয় দেয়নি তাই সঠিকভাবে বলা যাচ্ছে না যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে বা আপনাদের যদি কোনো জানা থাকে, আপনারা যদি গেস করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। কিন্তু যেহেতু সিবিআই চার্জশিটে কোনো পার্টিকুলার কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা যেহেতু উল্লেখ করেনি, তাই আমরাও বলতে পারবো না যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এই মামলায় অভিযুক্ত করার চেষ্টা করছেন বা চার্জশিটে তার নামটা রয়েছে। এবং ব্যাপার হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের অনেকেই হতে পারেন, তাহলে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে আমি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাতে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার শিরোনাম, সেখানে লেখা রয়েছে অভিষেকের ভাবমূর্তি নষ্টের মরিয়া চেষ্টায় সিবিআই তৃণমূলের সেনাপতির পাল্টা তোপ চার্জশিট নিয়ে। অর্থাৎ 22 তারিখে যে চার্জশিট, সম্ভবত 22 বা 21, সম্ভবত 22 তারিখে যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে সেটা 26 তারিখে এসে প্রকাশ পাচ্ছে আনন্দবাজার পত্রিকায়, এবং প্রকাশের পরে এতদিন চুপচাপ ছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী, তিনি এতদিন কোনো বক্তব্য রাখেননি। চার্জশিট যখন জমা পড়ে গিয়েছে 22 তারিখে সম্ভবত, তাহলে তো তখনই তিনি বক্তব্য রাখতে পারতেন, তার বক্তব্য তিনি রাখেননি। যখন খবরটি প্রকাশ্যে আসলো, যখন সারফেসে আসলো, তখন রাজনৈতিক উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অডিও ক্লিপের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি উল্লেখ করেছেন, সেটি একেবারেই তার সম্মানহানি করার জন্য, এমনটাই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। আমার প্রশ্ন হচ্ছে, সম্ভবত 22 তারিখে দেওয়া এই চার্জশিটটি তো এতদিন তিনি বলতে পারতেন তার বক্তব্য, যেই এটি সাধারণ মানুষের সমক্ষে চলে আসলো তখনই কিন্তু তার আইনজীবী কথা বলতে শুরু করলেন। এবং তিনি কি বলছেন, অভিষেকের আইনজীবীর দাবি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে পড়ছি, তার মক্কেল ইডি এবং সিবিআই কে তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে।
দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছেন, কিন্তু তারপরেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বিবৃতি দিয়ে বলেছে, মামলার তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি, তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানেরও উপস্থিত মেলেনি। তারপরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিটে আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়। দেখুন, এখানে প্রশ্ন হচ্ছে যে সিবিআই যখন চার্জশিটে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় উল্লেখ করেননি, তাহলে কি করে সঞ্জয় বসু তিনি এসে বলছেন যে তার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে? তাহলে কি আমরা ধরে নিতে পারি কথা বলছি, সম্ভাবনার কথা বলছি, যে সিবিআই চার্জশিটে যে তথ্যটা, যে নামটা উঠে এসেছে, সেটা কি তাহলে তৃণমূলের সেনাপতি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আমরা চিনি, তিনিই কে সেই ব্যক্তি? এখনো আমরা শিওর নই, কিন্তু সন্দেহটা অনেকটাই বেড়ে গেল। কারণ এই যে সঞ্জয় বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট, সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশের পরই তিনি বলেছেন যে তার মক্কেলকে হেনস্থা করার জন্য এইভাবে সিবিআই ব্যবহার করছে, যে প্রথম দুটো চার্জশিটে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তিনি অপরাধ করেছেন এরকম কোনো উপাদানও নেই। অথচ কি করে তৃতীয় একটা সাপ্লিমেন্টারি চার্জশিটে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মক্কেলের নামটা চলে আসলো? এবং তার মক্কেল তো যতবার ডেকেছে ততবার গিয়েছেন, প্রত্যেকবার সাহায্য করেছেন, নথিপত্র হাতে তুলে দিয়ে এসেছেন, তাহলেও কেন তাকে এইভাবে ফাঁসানো হলো? এবং প্রথম কথা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি ডাকে তাহলে যেতে হবেই, যারা যাচ্ছেন না তারা আইনের ভায়োলেশন ঘটাচ্ছেন। আর কিন্তু অপরদিকে যাচ্ছেন বলেই যে তিনি নিরপরাধ, এমনটাও কিন্তু কোথাও বলা নেই। যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার ডাকছে ততবার যাওয়া মানেই হচ্ছে সে অপরাধের সঙ্গে জড়িত নয়, সেটা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা নিজেরা চার্জশিটে জানাবেন, কোর্ট বিচার করে বলবেন যে সেই ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত না জড়িত নয়, সেটা সিদ্ধান্ত পরে নেওয়া হবে। কিন্তু যেহেতু ডাকা হয়েছে সেহেতু আমার মক্কেল জড়িত নয়, এটা খুব একটা যুক্তিসঙ্গত যুক্তি বলে কি আপনাদের মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা অবকাশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমরা জানতে পারতাম না, বা এখনো আমিও শিওর নই যে তাহলে সঞ্জয় বসু সিবিআই এর চার্জশিটে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কি মিলিয়ে দিলেন, যে তিনি যার হয়ে লড়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা, তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো ব্যক্তি কি এক? এতক্ষণ পর্যন্ত আমাদের তো কনফিউশন ছিল, সেই কারণেই পর্বটা আপনাদের সামনে আমি শুরু করেছিলাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে। কিন্তু এখন তো কার্যত এই বক্তব্য শোনার পর বলে মনে হচ্ছে না, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আমরা চিনি, যিনি বলেন যে 5 পয়সার দুর্নীতি করিনি, 10 পয়সার দুর্নীতি করিনি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি তো নিজেই দাবি করেছেন যে তিনি 5 পয়সার দুর্নীতি যদি প্রমাণ করা যায় তাহলে ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো এনিওয়ে, আমরা তো বিশ্বাস করি তার কথা। একজন সাংসদ যদি এই কথা বলে তাহলে তার কথা বিশ্বাস করাটাই মনে হয় আমাদের শ্রেয়। তার কারণ যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটাকে মিথ্যে প্রমাণ করতে পারে। কিন্তু চার্জশিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে সেটা যে ইনি, তার তো কোনো প্রমাণ কোথাও দেয়নি মানে চার্জশিটে সিবিআই। তাহলে আগ বাড়িয়ে কেন সঞ্জয় বসু এই তথ্য দিতে গেলেন, এটা নিয়ে একটা সংশয় তৈরি হলো। তাও আমি এখনো আপনাদের বলবো যে কনক্লুশনে আসতে বারণ করব, এখনো কনক্লুশনে আসবেন না। তার কারণ দেখুন, আমরা কোনোভাবেই চাই না যে সিবিআই যদি অন্য কোনো রাজনৈতিক নেতা বা অন্য কোনো লোকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে থাকে, আর যদি ইঙ্গিত করা হয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাও তো সঠিক নয়। তিনি সম্মানীয় একজন সাংসদ, তার সম্মানহানি হলে ভোটে এফেক্ট পড়তে পারে, তার বিপর্যয় হতে পারে। কাজে আমরা কোনোভাবে চাই না যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় না হয় তাহলে জোর করে এর ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু সন্দেহটা আমাদের বাড়িয়ে দিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি যদি এখনো পর্যন্ত নীরব থাকতেন তাহলে আমরা কিন্তু ওইভাবেই বলতাম যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসলো, এবং যিনি মানে, কারণ আমরা বিশ্বাস করি 10 পয়সার দুর্নীতি করবেন না বলে 15 কোটি টাকা তার বিরুদ্ধে একটা ইয়েতেই অভিযোগ আসছে, 20 কোটি টাকা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে দিতে চেয়েছিলেন, এই ধরনের তথ্য নাকি সিবিআই তাদের চার্জশিটে দিয়ে দিয়েছেন। চার্জশিট আমার কাছে নেই, প্রথমেই আপনাদের সামনে আমি বলে দিলাম, আমি একটা সংবাদ মাধ্যমে তাদের লেখাটাকে পড়ে আমি এই তথ্যটা আপনাদের সামনে দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ তো ভয়ঙ্কর খেলা, এ তো মারাত্মক অভিযোগ। সঞ্জয় বসু যে তথ্য দিলেন সেই তথ্য যদি সত্যি হয় এবং তিনি যদি সত্যি মিন করে থাকেন
যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হ্যারাস করছে, তার মানে তো তিনি বোঝাতে চাইলেন যে ওইখানে যার নাম রয়েছে তিনি হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক। জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সামনে আসার পর আপনাদের কাছে আমি কনফার্ম করতে পারবো, কিন্তু এটা তো ভয়ঙ্কর তথ্য। যদি এটা ঘটে থাকে তাহলে সত্যি আর বলার কিছু নেই। আপনাদের আজকের সকালের পর্বে আমি একটা বলেছিলাম যে দেখুন 1984 সালে শিখ দাঙ্গায় এক ব্যক্তি, কংগ্রেসের একজন এমপি, তিনি যদি গ্রেপ্তার হতে পারে, আইনের হাত কিন্তু অনেক লম্বা। তাই রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতার বলে যতদিন রয়েছেন ততদিন তাদের পাওয়ার দেখাতে পারেন, একদিন কিন্তু এই ক্ষমতা তাদের চলে যাবে, আর তারপরে কিন্তু আইনের হাত তাদেরকে গ্রাস করবেই। কালকেই আপনাদের সামনে বলেছিলাম, আপনারা অনেকে কমেন্টে হয়তো বিশ্বাস করেছেন, অনেকে করতে চাননি, কিন্তু দেখুন আইনের হাত যে লম্বা, দ্বিতীয় চার্জশিটের পর কিন্তু তৃতীয় চার্জশিটেও কিন্তু নামটা থাকে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা লেখার সাহস পায় না আমাদের তদন্তকারী সংস্থা। লিখতে পারতেন, তিনি যদি ব্যবসায়ী হন, তিনি যদি খেলোয়াড় হন, তিনি অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব হন, তাহলে সে তো পরিচয়টা দিতে পারতেন, সাধারণ মানুষেরও তো জানার প্রয়োজন রয়েছে। যাই হোক, চার্জশিট তো আর সাধারণ মানুষের জন্য নয়, এটা কোর্টের জন্য, কোর্ট বুঝবে। কোর্ট বুঝে সিদ্ধান্ত নিলে তখন সেই সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ এসেছে, এবং সেগুলো আদতে গিয়ে প্রমাণ করতে পারে নাকি আবারও তলা দিয়ে সেগুলো বাইপাস হয়ে যাবে, সেটাও দেখার বিষয়। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে দিতে পারলাম বলে মনে হচ্ছে। আশা করছি আপনারাও লিখে জানাবেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এটা কত বড় ঘটনা হতে চলেছে, বিশেষ করে 2026-এর আগে। এখনকার মতো এখানে শেষ করলাম।